নীল সাবান বার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের অপরাধ জগতে গত এক বছরে সংযোজিত নতুন শব্দটি হলো গুপ্ত হত্যা। বছরের শেষ ভাগে এসব হত্যা সব মানুষের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমে প্রায় প্রতিদিনই আসছে লোকজনকে তুলে নিয়ে যাওয়ার খবর। কিছুদিন পর মিলছে তাদের লাশ, কেউ কেউ এখনো নিখোঁজ। সোমবারও পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে মাদারীপুর যুবলীগ নেতা অলিউর রহমানের মৃতদেহ। তিনি নিখোঁজ হয়েছিলেন 4 দিন আগে। এ ধরনের ঘটনাগুলোর সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠছে, কিন্তু অভিযোগ নাকচ করছে তারা। কিন্তু ঘটনা তদন্তে তাদের দায়সারা ভাব জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। এসব বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের বাংলাদেশে। আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। গুপ্ত হত্যার জন্য দায়ী কে? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে কতটা তৎপর আমাদের সরকার? অভিযোগের তীর কেন না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দিকে? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি মানুষের আস্থা সংকট ঘোচানোর পথ কি? এসব বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন দৈনিক জাগরণের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব আবেদ খান, সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব ডক্টর আসিফ নজরুল এবং ঢাকা মহানগরের পুলিশ কমিশনার জনাব বেনজির আহমেদ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের সাথে। আমাদের সাথে আলোচনায় সরাসরি যোগ দেবেন খুলনা 2 আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল আজাদ। এছাড়া কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহর সাথেও। স্বাগত আপনাদেরও। অতিথির সাথে কথা বলার আগে গুপ্ত হত্যা নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। প্রথমে এটিকে গুম হিসেবে আখ্যায়িত করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই শব্দ বদলে গুপ্ত হত্যা চলে এসেছে আলোচনার কেন্দ্রে। আইন শৃঙ্খলা বাহিনী এর দায় নিচ্ছে না, আবার পারছে না রহস্য ভেদ করতেও। গত 17 নভেম্বর মালিবাগ থেকে 7 জন অপহৃত হয়। এর মধ্যে 2 জনকে ছেড়ে দেওয়া হলেও 5 জনের হদিস নেই। একের পর এক নিখোঁজ ও পরবর্তীতে লাশ পাওয়া যাওয়ার ঘটনাকে হার্ট অ্যাটাক, ক্রসফায়ার ও এনকাউন্টারে মানুষ হত্যার নতুন সংস্করণ বলে মনে করেন কেউ কেউ। থেকে ক্রসফায়ার, এনকাউন্টার, আত্মরক্ষা করে 10 বছরে আমরা এখন এসেছি গুপ্ত হত্যা বা মানুষ গুম হয়ে যাওয়া। এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা খুন করছে, হত্যা করছে, তারা ক্রমান্বয়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যাতে আমি ব্যর্থ রাষ্ট্রের প্রতিধ্বনি শুনছি। তবে একথা মানতে নারাজ র্যাব। বাট এটাকে গুপ্ত হত্যা বলা এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সংশ্লিষ্ট করা, সেটা কিন্তু আমি বলতে চাই অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য একটা মহলতে কাজ করছে। গুপ্ত হত্যার ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার ইঙ্গিত করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। দেখুন, আমি নির্দিষ্ট কোনো বাহিনীর প্রতি আমি আঙুল তুলতে চাচ্ছি না এই মুহূর্তে। তবে মানে আমাদের একটা ধারণা ছিল যে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বা সংশ্লিষ্ট বলে মনে করা হতো, তারা কৌশল পাল্টে কাজটি করছে কিনা। ল্যাটিন এবং সেন্ট্রাল আমেরিকার দেশগুলোতে এগুলো কিন্তু হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে কিছু পরামর্শও দিয়েছেন আইনবিদ শাহদিন মালিক। সব দেশে এটা হয়েছে, না বুঝে না জেনে সেনাবাহিনীকে এইসব কাজে জড়িয়েছে, আইন শৃঙ্খলার কাজে, ফলে এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে। এখন যদি আমাদের সেনাবাহিনীকে এখান থেকে সম্পূর্ণ বিদ্রোহ করে নেওয়া হয়, তাহলেই হয়তো এটা একটা সমাধানের পথে এগোতে পারবো। কিন্তু মানবাধিকার কমিশনকেই গুপ্ত হত্যার ঘটনা তদন্ত করতে হবে বলে মনে করেন এই আইনবিদ। পারবেন কিনা সেই জায়গায় আমার এখন সন্দেহ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনাব আবেদ খানের কাছে জানতে চাইছিলাম যে আসলে বছরের শেষ দিকে এসে আমরা আরো বেশি করে এই শব্দটার প্রতি একটু আমাদের বেশি মনোযোগ দিতেই হচ্ছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? গুম, গুপ্ত হত্যা, আইন শৃঙ্খলা রক্ষা। আসলে ব্যাপারটা হচ্ছে যে একটি শব্দ বেশ মোটামুটি ভাবে গুপ্ত হত্যা হিসেবে একটা শব্দ প্রচলিত এখানে হয়ে গেছে আর কি। এরকম ধরনের গুম খুনটা চলছিল, এটা তো আজকের ঘটনা না, কিংবা এই কয়েক বছরের ঘটনা না। এগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন
ঘটনার মধ্যে চলে এসছে। আমার নিজস্ব পরিচিত কয়েকজনকে এরকমভাবে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী পর্যায়ে তার লাশ আবিষ্কৃত হয়েছে এবং শেষ পর্যন্ত কবেকার ঘটনা, মানে এই তো কিছুদিন আগের ঘটনা, আগেরও ঘটনা ছিল তাই এরকম। তো কথাটা হচ্ছে কি যে কোন কোন পরিস্থিতিতে এরকম ধরনের গুপ্ত হত্যাগুলো ঘটে তার একটা চিন্তা ভাবনাটা দরকার। গুপ্ত হত্যা কিংবা গুম করা কিংবা সামাজিক অস্থিরতায় যখন সমাজদেহের যে অবস্থাটি তৈরি হয়, যে অবস্থার ফলে মানুষ একটা বিচারের দীর্ঘসূত্রতার ভেতর দিয়ে সে তার নিজস্ব সমস্যাকে নিরসন করতে পারে না, এক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ধরনের অন্য বিশৃঙ্খলার মধ্যে হতো। গুপ্ত হত্যা এমনও তো হয়েছে যে স্বামী স্ত্রীকে খুন করেছে, সেটাও তো একটা গুপ্ত হত্যা, এক ধরনের গুম খুন, বেশ দীর্ঘদিন পরে তার ডেড বডিটা পাওয়া গেছে। এরকম ধরনের ঘটনা, এরকম ঘটনা কি আমরা গত কয়েকদিন ধরে বেশি শুনছি? একটু এটা হচ্ছে কি যে গত কয়েকদিনে বেশি শুনছি না, গত কয়েকদিনে বেশি ফোকাস হচ্ছে সেটার উপরে নির্ভর করে। গ্রাম দেশে কি হচ্ছে না এরকম ধরনের অনেকগুলো ঘটনা তো পুলিশের হিসেবের মধ্যেও আসছে না। অর্থাৎ এগুলো কিন্তু আমি একটা বিশেষ সময়ের মধ্যে এটাকে বাঁধব না, আমি এটাকে সামগ্রিক সামাজিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে বিবেচনা করব। এটাই হচ্ছে আমার বিবেচনা। জনাব আসিফ সঞ্জুলের কাছে যদি জানতে চাই যে একটি প্রশ্ন আসছে যে ঘটনা বেশি ঘটছে না বেশি ফোকাসড হচ্ছে, এবং আমরা কি করে মানে এটা বলছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্টতার কথাটা কেন আসছে? ঘটনা তো অবশ্যই বেশি ঘটছে, কারণ আপনি যদি বাংলাদেশের যে কোনো পত্রিকা দেখেন এখন সবাই বলছে ঘটনা বেশি ঘটছে, আইন সালিশ কেন্দ্র বলছে বেশি ঘটছে, অধিকার বলছে বেশি ঘটছে, ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন আছে সেগুলি বলছে, সব জায়গায় তো বেশি এখন ঘটনা বেশি ঘটছে। আসিফ ভাই, আমি একটু যদি আপনার বক্তব্যে যে পত্রিকায় দেখার কথা বা মিডিয়াতে, আমরাই মিডিয়াতে দেখা, এটা যদি বলেন, আপনি দেখবেন যে মিডিয়া একটা সিজনাল নির্ভর, যে আমরা যখন দেখি ইফটিজিং এর ঘটনা ঘটে তখন পত্রিকায় ইফটিজিং এর ঘটনা বেশি ঘটে, যখন অন্য মানে পত্রিকার ব্যাপারটা জানালে। কিন্তু যখন আপনার সরাসরি 14টা লাশ উদ্ধার হয়, যখন আপনি সিমেন্টের বস্তা বাঁধা লাশ ভেসে উঠতে দেখেন আর কি, সেটা তো পত্রিকা মেক করে নাই না। এখন যদি আপনি ধরে থাকেন যে মানে সিস্টেমেটিক অবজারভেশনের ব্যাপারটা, পত্রিকার কাজ তো সিস্টেমেটিক অবজারভেশন না, কিন্তু আপনার মানবাধিকার যে সংগঠনগুলো আছে, বিশেষ করে আপনার আইন সালিশ কেন্দ্রের মতো আপনার অত্যন্ত ক্রেডিবল একটা মানবাধিকার সংগঠন যখন আপনার নিজেরা তালিকা করে বলে যে আপনার 2011 সনের ফেব্রুয়ারি থেকে আপনার এই নভেম্বর পর্যন্ত 42 জন গুম হয়েছে, অপহরণ হয়েছে, তাদের মধ্যে 14 জনের লাশ মিলেছে। এখন আবেদ ভাই যেটা বলছেন ব্যক্তি পর্যায়ে, ধরেন স্বামী স্ত্রীকে আপনার গুম করে হত্যা করলো, ওইটা তো আপনার পেনাল কোডের অপরাধ, ওইটাকে বলে আপনার কিডন্যাপিং অ্যান্ড কিলিং, ওটা তো ডিফারেন্ট, বা আপনার অ্যাবডাকশন। কিন্তু আমরা গুপ্ত হত্যার যে আন্তর্জাতিক আইনের যে আপনার ডেফিনেশন আছে, যে ইন্টারন্যাশনাল যে কনভেনশনটা আছে, যেটা গত বছর থেকে আপনার এন্ট্রি ইনটু ফোর্স হয়েছে 2010 সনের ডিসেম্বর থেকে, ওখানে হ্যাঁ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলতে এটাই বোঝায় যে এটার পিছনে আপনার কোনো না কোনো সংগঠিত শক্তি থাকে, যেটা ব্যক্তি পর্যায়ের খুনকে আমরা ওইভাবে ধরি না। সংগঠিত আছে যে এটা তো প্রমাণ করার মতো স্কোপ এখন আমাদের হয় নাই, এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অভিযোগ রাষ্ট্র করতে পারে না। আমাদের কাছে সবচেয়ে পেইনফুল যে ব্যাপারটা লাগে, ধরেন একটা রাষ্ট্রের হাতে সমস্ত ক্ষমতা আছে, তার কাছে পুলিশ আছে, তার কাছে বিচার বিভাগ আছে, তার কাছে ম্যাজিস্ট্রেট আছে, সবকিছু তার কাছে আছে, তার কাছে মিডিয়া আছে, সবকিছু আছে। আমরা যে জিনিসটা সবচেয়ে পেইনফুল লাগে যে এখানে আপনার এটা একটা সিস্টেমেটিক প্যাটার্ন হয়ে গেছে বাংলাদেশের গভর্নমেন্টগুলোর, এবং এই প্যাটার্নটা হচ্ছে যে সরকারের কোনো অভিযোগ করার কোনো রাইটই নাই। সরকার যদি বলে থাকে যে এই ডিসঅ্যাপিয়ারেন্সগুলা ধরেন জামাত করছে, তাহলে সরকার এটা ধরছে না কেন? বিএনপি করছে, সরকার ধরছে না কেন? আমাদের কাছে যে জিনিসটা পেইনফুল লাগে, গত 2 বছর যাবত আপনার চৌধুরী আলমের গুম হওয়ার ঘটনা আপনার মনে আছে নিশ্চয়ই, আজ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এগুলি নিয়ে কিন্তু এখন খুব বেশি আলোচনা হচ্ছে, কিন্তু গত 2 বছর যাবত সিস্টেমেটিক্যালি অনেকগুলো ঘটনা ঘটেছে, 1 মাস 2 মাস 1.5 মাস পরপর। গত 1-1.5 মাসে 2 মাসে অনেক বেশি ঘটনা ঘটেছে। এখন আপনি যদি ইন্টারন্যাশনাল আপনার ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স দেখেন, এবং আপনি যদি ল্যাটিন আমেরিকার দেশের অবস্থা পর্যবেক্ষণ করেন, আপনি যদি এমনকি কাশ্মীরের অবস্থা দেখেন, আপনি যদি যুদ্ধকালীন সময় শ্রীলঙ্কার অবস্থা দেখেন, প্রত্যেকটা জায়গায় কিছু কমন প্যাটার্ন আছে। কমন প্যাটার্নটা হচ্ছে যখন আপনার কাস্টোডিয়াল ডেথ হয়, যখন আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, যেটা আমাদের দেশে বিএনপি আমলে শুরু হয়েছিল, সিস্টেম্যাটিকভাবে র্যাবের মাধ্যমে যেটা করা হয়েছিল,
অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে করা হয়েছিল। যখন এই কাস্টোডিয়াল ডেথ এবং ক্রস ফায়ার যখন তীব্র সমালোচিত হয়ে পড়ে, যখন এটা নিয়ে সমাজে নানান প্রশ্ন দেখা দেয়, তখন থার্ড ফেজ হিসাবে গুপ্ত হত্যা আসে। এটা আপনি ল্যাটিন আমেরিকার দেশে প্যাটার্ন যদি দেখেন, আপনি যতগুলা দেশে গুপ্ত হত্যার প্রসার ঘটেছে সব এই ঘটনাগুলোই ঘটেছে। তো এখানে আপনার ফেজ ওয়াইজ এই জিনিসটা এসেছে। আমাদের দেশে কখনো কখনো কোনো আমলে গুপ্ত হত্যা ছিল, এই ছিল, কিন্তু আমরা যেই আমলগুলোকে গণতন্ত্রের পুনর্জাগরণ হিসাবে দেখি 90 পরবর্তী সময়ে, এখন যে গুপ্ত হত্যা হচ্ছে অন্তত রিপোর্টেড কেস, তার ধারে কাছে কোনো ঘটনা 90-এর পরে এই মাত্রায় ঘটে নাই। আমি যদি একটু পুলিশ কমিশনার জনাব বেনজির আহমেদের কাছে যাই, যে আমরা নাগরিকরা কি খুব আতঙ্কিত থাকবো যে এরকম গুপ্ত হত্যা, যে আমরা যদি ধরে নিই যে না এটা একটা সিস্টেমেটিক হত্যাকাণ্ড না, বা আমরা যে সাজেশনগুলি পাচ্ছি ল্যাটিন আমেরিকার দেশগুলির মতো না, আমরা যারা ভালো মানুষ তারা কি আতঙ্কে থাকবো না? তারা নিশ্চিত থাকবো যে তাদের কিছু হবে না? আমি তো মনে করি যে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। প্রত্যেক সমাজেই অপরাধ থাকে। আমি এটাকে নেব একটা ক্রাইম ট্রেন্ড হিসাবে, কারণ বিভিন্ন সময় সোসাইটিতে বিভিন্ন ধরনের ক্রাইম ট্রেন্ড তৈরি হয়, এবং আমরা যদি অপরাধ বিশ্লেষণ করি তাহলে এই ধরনের কোনো একটি ট্রেন্ড কোনো এক সময় দেখা গেলে তাতে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। আর যেহেতু আমাদের আলোচনা থেকে বেরিয়ে এসছে যে এই ধরনের ঘটনাগুলো সোসাইটিতে ঘটে থাকে, বাংলাদেশের সোসাইটিতে ঘটেছে, কম বেশি ইতিপূর্বে ঘটেছে। যদি আমরা মনে করি যে গত 1 মাস বা 15 দিনে কয়েকটা বেশি ঘটেছে, তাতে তো আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। এই জন্য, কারণ 15 দিন, 1 মাস, 1.5 মাস, এটার মানে এই নয় যে আমরা এখন পর্যন্ত এটাকে কোনো রকম কিছু খুঁজে পাওয়া যায়নি, তার মানে এটা কখনই খুঁজে পাওয়া যাবে না, তা কিন্তু না। কারণ হচ্ছে যে তদন্তের যে বিষয়গুলো অনেক সময় কিন্তু এটা ইস পেইনস টেকিং এফার্ট, অনেক সময় এগুলো তো অনেক সময় লাগে। তো আমি যেটা বলতে চাই যে এই ধরনের কিছু আমরা দেখেছি, এগুলোর জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই ইনভেস্টিগেশন অন আছে, আমরা তদন্ত করে দেখছে পুলিশের এজেন্সিগুলো বিভিন্ন যেখানে যেখানে ঘটেছে সেখানে। তো আমরা বোধহয় ল এনফোর্সেসদেরকে উই শুড অ্যালাউ এনাফ টাইম এটার জন্য দেখার বিষয়টা দেখার জন্য। আমি আতঙ্কিত হওয়ার প্রশ্নটা করেছিলাম হচ্ছে এই কারণে, যদি এটা অপরাধ হয় তাহলে আমার আতঙ্কিত হওয়ার আছে, কারণ অপরাধীরা তো শুধু খুঁজে খুঁজে খারাপ মানুষদের মারবে না, ভালো মানুষদেরকেও কিছু মেরে ফেলতে পারে। আর যদি হয় এটা সিস্টেমেটিক কিলিং, যেটা ক্রস ফায়ার বা অন্য আমল থেকে যেগুলো শুরু হয়েছিল, তাহলে তো মানে এটা সিস্টেমেটিক তাহলে আমি আতঙ্কিত হইতাম। আমি তথ্য নির্ভর কোনো কথা ছাড়া অন্য কোনো কথা বলতে পারি না। আমার যতক্ষণ পর্যন্ত আমি না জানবো, আমি শিওর না হব এটা সিস্টেমেটিক কিলিং কিনা, ততক্ষণ পর্যন্ত আমি এটা অবশ্যই বলতে পারি না সিস্টেমেটিক কিলিং। এটা এ ধরনের কথা বলা যৌক্তিক হবে না, এবং এটা এ ধরনের কথা বলা সম্পূর্ণ আবেগ নির্ভর কথা হবে। আমি একজন প্রফেশনাল হিসাবে অবশ্যই আমাকে কথা বলতে হবে বেসড অন ফ্যাক্টস। আমার কাছে এই ধরনের কোনো ফ্যাক্ট নাই যে এইটা সিস্টেমেটিক কিলিং এর অংশ। যেহেতু এরকম কোনো ফ্যাক্টস আমার কাছে নাই, সেজন্য আমি এটা অবশ্যই বলবো। আমি এটা অ্যাজ এ ল এনফোর্সার আমি দেখবো এটা ক্রিমিনাল অ্যাক্ট হিসেবে। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে দেখেই আমি তদন্তে আমরা অগ্রসর হব, পুলিশ অগ্রসর হবে, এবং এটার যখন তদন্তের ফাইন্ডিংস আসবে তখনই আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের অ্যাক্ট। আমরা অ্যাজ এ ল এনফোর্সার আমাদের প্রথম অ্যাপ্রোচই হবে অ্যাজ এ জনগণের জানমালের নিরাপত্তার রক্ষায় পুলিশের যে ভূমিকাটা রাখা দরকার, সেটা আপনি যথেষ্ট মনে করছেন এখন? আমরা যেটা বলতে পারি যে পুলিশ বা ল এনফোর্স যারা বাংলাদেশে আছেন, কাজ করেন, তারা অবশ্যই সবসময় তাদের যে পূর্ণ প্রস্তুতি এবং ইন্টার ডেডিকেশন নিয়ে কাজ করেন। এখানে ডাউট করার কোনো সন্দেহ, কোনো কারণ নেই। আমি খালি একটু অ্যাড করি যে বেনজির ভাই যেটা বললেন না, যে উনি প্রফেশনাল হিসাবে ওনার পক্ষে আপনার ফ্যাক্টস এবং প্রমাণ ছাড়া কিছু বলা সম্ভব না, এটা আমি 100% এগ্রি করছি। উনাকে আমি বিনীতভাবে যেটা প্রশ্ন করতে চাই যে 2 বছর আগে যখন চৌধুরী আলমের গুমের ঘটনার মানে নিয়ে অনেক আপনার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হলো টলো, আপনাদের 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো তথ্য বা প্রমাণ যেটা সিস্টেমেটিক কিলিং নাকি সিস্টেমেটিক কিলিং না, 2 বছরে আপনাদের কাছে এই তথ্য প্রমাণ কেন আপনারা উদ্ঘাটিত করতে পারলেন না? এটা হচ্ছে আমাদের, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি না, এটা ইনস্টিটিউশন হিসাবে বলছি আপনার, যে এটা কেন। আচ্ছা, এখানেও আমি মনে করি অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমেরিকাতে এই ধরনের অনেক মামলা আছে যেগুলো 20 বছরের পুরানো। আপনি তো 2 বছর কথা বলছেন, আমেরিকাতে এই ধরনের অনেক ঘটনা আছে যারা ওরা এটাকে দে আর ইনভেস্টিগেটিং ফর 20 ইয়ার্স। তাহলে আমরা 20 বছর ওয়েট করব? আমরা সেটা বলছি না, আমরা বলছি না, আমরা বলছি 2 বছরে পাওয়া যায় নাই, তার মানে কখনোই পাওয়া যাবে না তা কিন্তু না। পাওয়া যাওয়ার অগ্রগতি কি আছে একটু? এটা হলো অগ্রগতি। পুলিশের বা ল এনফোর্সমেন্টের কাজটা এমনই, আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে হাজির না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এফার্টটা আপনি ব্যাক ডোরে দিয়েছেন, পিছনে দিয়েছেন, ব্যাক স্টেজে, এইটা প্রমাণ করা যায় না। তো সেই জন্য
আমাদের যে কাজ যেটা হচ্ছে সেটা যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সুরাহা না করতে পারছি পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত এর পিছনে যে কে এফার্ট পুলিশ দিয়েছে সেটা কিন্তু ভিজিবল হবে না। পুলিশের কাজটা খুব ডিফিকাল্ট। তবে 2 বছরে হয় নাই তার মানে 50 বছরে হবে না। 2 বছর, আমেরিকায় 20 বছরে হয়েছে, সেজন্য আমাদের 25 বছর